প্রিয় দর্শক, মিরাকল বলে একটা কথা আছে, আমরা বোধ করি সেরকমই ভেবেছিলাম। রাজশাহীর সেই শিশুটি পরিত্যক্ত নলকূপের মধ্যে পড়ে গিয়েছিল। কি প্রাণান্তকর চেষ্টা ছিল একেবারে দমকল বাহিনীর। আমরা আশায় ছিলাম যে সৃষ্টিকর্তা বোধ করি তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে দেবে, কিন্তু সে বাঁচেনি। কিন্তু এই প্রাণান্তকর চেষ্টাটারও আমরা বোধ করি প্রশংসা করতেই পারি। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, ছুটির দিন। যথারীতি আমাদের দুজন অতিথি আছেন আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক, এবং আরেকজন আমার অনেক প্রিয় মানুষ, বাংলাদেশ প্রতিদিনে উনি বিনোদন বিভাগে কাজ করেন, একজন নাট্যকর্মী। আমার খুব আনন্দের দিন যে একজন নাট্যকর্মীর সাথে কথা বলবো, পান্থ আফজাল। স্বাগত আপনাকে। আপনাকে স্বাগতম, ভালো লাগছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। তফসিল স্বাগত বিএনপি, জামায়াত ও এনসিপির। দৈনিক সমকাল, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি, 32 ঘন্টার চেষ্টায় উদ্ধার, বেঁচে নেই সেই শিশু সাজিদ। দৈনিক যুগান্তর, সংসদ ও গণভোট 12ই ফেব্রুয়ারি, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হলো, জামায়াত বলেছে স্বাগত, তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কালের কণ্ঠের শিরোনাম, সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশ প্রতিদিন, 12 ফেব্রুয়ারি ভোট, নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না, তারেক রহমান বলেছেন। মানব জমিনের শিরোনাম, নির্বাচনী ট্রেনে দেশ, অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করছি, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। খবরের কাগজ, নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। আমার দেশের শিরোনাম, সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নেওয়া হলো ভেন্টিলেশনে। ইনকিলাবের শিরোনাম, ভোট 12 ফেব্রুয়ারি, দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা। কালবেলার শিরোনাম, নির্বাচনী ট্রেনে দেশ, 12 ফেব্রুয়ারি ভোট। দৈনিক সময়ের আলো, জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, দলগুলো সন্তুষ্ট। রূপালী বাংলাদেশ, সাইরেন বাজিয়ে ছুটল নির্বাচনী ট্রেন, গণ অধিকারে আসিফ মাহমুদ, এনসিপিতে যাচ্ছেন মাহফুজ। দৈনিক করতোয়া, 12 ফেব্রুয়ারি নির্বাচন। মাসুদ করিম, যেটার জন্য কি হবে হয় না কেন, কি হচ্ছে, এসব নিয়ে নানা ধরনের টানাপোড়েন ছিল। তো ওই যে নির্বাচনী ট্রেনের কথা বলেছে কোনো পত্রিকা, নির্বাচনী ট্রেন ছুটছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, শুনতে চাই আপনার। ধন্যবাদ। যেটা মোটামুটি এক্সপেক্টেড টাইমের মধ্যেই তারা এই যে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন, উনি এটা নির্বাচনী তফসিল ঘোষণা করলেন এবং 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ভোট গ্রহণ হবে। তার আগে শিডিউলের অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি সেখানে তিনি উল্লেখ করেছেন এবং এটা একটা বাংলাদেশের সামনে একটা বিরাট পরীক্ষার সময়। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান বা ছাত্রদের নেতৃত্বাধীন, তারপরে 1 বছর পরে, প্রায় 1 বছর বেশি সময় পরে এই নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো। সুতরাং এক ধরনের নির্বাচনী, আপনি যেটা বললেন, ট্রেনে বা নির্বাচনী আমেজে আমাদের দেশ আবর্তিত হয়েছে। কিন্তু এটাও ঠিক যে এই নির্বাচনটা যে একেবারেই তফসিল ঘোষণার মাধ্যমেই সকল চ্যালেঞ্জ দূর হয়ে গেছে বা সকল ক্লাউড দূরীভূত হয়ে গেছে, সেটা বলা যায় না। এবং এই ধরনের চ্যালেঞ্জ অবশ্য সবসময়ই থাকে, নানা রকম চ্যালেঞ্জ। কিন্তু এইবারের চ্যালেঞ্জে যেটা আলোচনা করছেন অনেকেই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কালো টাকার দৌরাত্ম্য, তারপরে চাঁদাবাজি, এইরকম বিষয়গুলো, এবং সম্ভবত এআই আরও বেশি একটা সংকট বা ঝামেলার জায়গা তৈরি করবে, কি মনে হয়? এটা কিছুটা প্রধান নির্বাচন কমিশনার তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানে তিনি কিছুটা আলোকপাত করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এইবারের নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচন, যেটা অনেকগুলি বিষয় আছে নতুন অন্যান্য বারের চেয়ে। যেমন ধরেন, এটা একটা ডুয়েল নির্বাচন, ভোট আছে। হ্যাঁ, এটা একদিকে গণভোট আছে, একদিকে আবার সাধারণ নির্বাচন আছে 300 আসনের জন্য। এটা নতুন অভিজ্ঞতা ভোটারদের, এটা বাংলাদেশ হিস্ট্রিতে আর কখনো হয় নাই। ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা, টাইমিং, এইসব মিলিয়ে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে এইবার এখন পর্যন্ত যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে
যেহেতু আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, সুতরাং আওয়ামী লীগ যারা গত 3টা নির্বাচন দাপটের সাথে এককভাবে পরিচালনা করে, সেই দল এখন পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচনের বাইরে আছে। আচ্ছা, জি। আর এই নির্বাচনের আরও অনেকগুলি বৈশিষ্ট্য আছে যেগুলি পর্যালোচনা করলে আমরা বলবো যে বাংলাদেশের গণতন্ত্রের ট্রানজিশন, বাংলাদেশের করাপশন মুক্ত সোসাইটি গড়ে তোলা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং সুদূর প্রসারী যে পথ চলা, এই সবগুলির জন্য এই নির্বাচনটা খুবই ক্রুশিয়াল নির্বাচন। সুতরাং আমি বলবো যে যেটা বলা হচ্ছে যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ এবং তার নির্বাচনী প্রচার, এবং আপনি যে টেকনিক্যাল চ্যালেঞ্জগুলি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো বাংলাদেশের হিস্ট্রিতে আছে যে নির্বাচনকে ঘিরে ভায়োলেন্স হয়। তা আমরা এই বছর যে হবে না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে আমরা এটা প্রত্যাশা করব যে এটা যাতে না হয়, সেই জন্য পলিটিক্যাল পার্টি এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এরকম পদক্ষেপ নেবে। আমাদের আসলে এটা একটা নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে একটা ক্ষণগণনা শুরু হলো আমি মনে করি। এই কাউন্টডাউনটা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আর মাত্র এতদিন বাকি, সেটাই এখন সেই ক্ষণগণনাটা কোন দিকে টার্নে সেটা হলো আগামীতে দেখার বিষয়। তো আপনাকে অনুষ্ঠানে পেয়ে একটা বিষয় খুব ভালো লাগছে যে একজন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে আমি কথা বলছি। আপনাদের পত্রিকা আজকে ছাপা হয়েছে একজন তারকার ইন্টারভিউ বাংলাদেশ প্রতিদিনে। বিজয় দিবসের বড় অর্জন স্বাধীন মানচিত্র ও পতাকা, এটাই তো সত্য। হ্যাঁ, কিন্তু এই ডিসেম্বর মাসটা, যে ডিসেম্বর মাসে আমরা দাঁড়িয়ে আছি, আপনার কি মনে হয় এটা ডিসেম্বর মাস? আমি জানি না, আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি জন্মের পরের থেকে বিজয়ের যে একটা আনন্দ, যে উচ্ছ্বাস ছিল, যা আমরা যেটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম, পতাকা দেখে আমরা পুরা বিজয় দিবসে অন্যরকম একটা আবেগ, অন্যরকম একটা আয়োজন ছিল, যে যার কারণে আমরা মনে করতাম আমরা আসলে সেই কাঙ্ক্ষিত বিজয়ের যে বিষয়টা ছিল সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বা পাচ্ছিলাম। আপনি যেটা বলতে চাইছেন যে বিজয় উৎসব হয়, বিজয় মেলা হয়, বিজয় শোভাযাত্রা হয়, মুক্তিযুদ্ধের সিনেমার প্রদর্শনী হয়, নানা রকম আয়োজন হয়, সেটা আমার মনে হয় না যে আমার কোনো আজ লাগছে আমার, বা আমি বুঝতে পারছি যে আসলে এটা বিজয়ের মাস। এটা কেন মনে হলো আপনার, মানে কি কারণে? আমরা তো একটা কাঙ্ক্ষিত চমৎকার একটা পরিবেশ পেলাম মানে গণ অভ্যুত্থানের পরে, তা আমরা কি ৭১ ভুলে যাওয়ার নাকি? এটা আমি বলি, জুলাইয়ের পরে অনেক পরিবর্তনই অনেকে চেয়েছিল, কিন্তু সেই পরিবর্তনগুলো আসলে ঠিকমতো মানে নিজেরাই বাস্তবায়ন করেনি, বা সেগুলো চাইনি, হয়তো বা আমি মনে করি যে চাইনি যে এমন কিছু হোক। আর এইখানে আসলে দেশপ্রেমের বিষয়টা আসলে উপলব্ধির বিষয়, ধারণ করার বিষয়, যেটা আমি যতক্ষণ পর্যন্ত আমি ধারণ করতে না পারবো, উপলব্ধি করতে না পারবো, দেশকে নিয়ে আমি কখনো ভাববো না, দেশের বিজয়কেও কিন্তু আমি কখনো মানবো না। আসলে এই বিষয়টা আসলে যে মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে, মানা না মানা, কেউ মানছে কেউ মানছে না, কেউ বলতে পারছে না। ৭১ তো আমার শেকড়, হ্যাঁ, এই বাংলাদেশের শেকড়, তা শেকড় যদি না থাকে তাহলে দেশ থাকে কোথায়? এটা তো আপনিও জানেন, আমিও জানি, এবং আমি বিশ্বাসও করি আমার দিক থেকে যে ৭১ না থাকলে আজ আমরা দেশ পেতাম না, মানচিত্র পেতাম না। এই যে তিমির নন্দী ভাই যে কথাগুলো বলেছে, আমি আসলে যুদ্ধ করেছি একটা স্বাধীন মানচিত্রের জন্য এবং পতাকার জন্য। পতাকা কিন্তু একটা দেশের পরিচয় না, সেটাই। আপনি যখন বাইরে যান তখন আপনার বুকে যখন একটা পতাকা থেকে বের করলেন, এটাই বাংলাদেশ, গর্বে বুকটা ভরে যায়। আসবো আপনার কাছে আবার। মাসুদ করিম বলবেন এই ব্যাপারে কিছু? এই ব্যাপারে প্রান্ত যে আবেগের কথাটা বললেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। তবে আমি প্রথমেই বলবো যে মহান বিজয় দিবস আমাদের সামনে আছে, এবং এই উপলক্ষে সবাইকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাবো। এবং সরকারের দিক থেকে কিছু প্রোগ্রাম এবার ব্যতিক্রমী নেওয়া হয়েছে। আপনার যে কুচকাওয়াজ যেটা করা হয়েছে, ৫৪টা প্যারাট্রুপার, যেটাকে গভর্নমেন্ট বলছে যে এখানে একটা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠবে। এবং আজকে লেটেস্ট যে খবর যে এখানে পাকিস্তানি একজন গায়ক কনসার্ট করতে চেয়েছিলেন, আতিফ আসলাম, সেটাও ক্যান্সেল করা হয়েছে, যেহেতু ১৩ তারিখ বিজয়ের মাসে পাকিস্তানি গায়কের কনসার্ট। আপনি আবেগের কথা বললেন, তা কোনো বিষয় আছে যে কোনো দিন বা কোনো মাসকে উপলক্ষে যে আবেগটা আমাদের তৈরি হয়, যার জন্য আবেগের মানে বিরোধিতা, সেই জায়গাগুলো তো বোধহয় মাথায় রাখা উচিত, তাই না? অবশ্যই, কারণ আমাদের মুক্তিযুদ্ধ হলো আমাদের
আইডেন্টিটি এবং প্রধান পরিচয়। তো সেই দিক থেকে আমি মনে করি মুক্তিযুদ্ধকে আবেগকে যেভাবে ধারণ করা দরকার তার চেতনা মানে সেটার চেতনার থেকে যেটা পাওয়া সেটাও, যেমন এখন দেখা যাচ্ছে যে আমাদের শেকরের গান বাজনা সংস্কৃতি নিজস্বতার মধ্যে হামলা টামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাউলদের উপরে। তো তারপরে মানে মুক্তিযুদ্ধের কিছু কিছু স্ট্যাচু এবং কোনো কোনো জায়গায় এরকম খবরাদি আসছে, দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে এই বিষয়গুলি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশার বাইরে হচ্ছে এবং এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে হলো নিজেকেই অস্বীকার করা। আরেকটা বিষয় যে আমাদের আগেকার সময় যে মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধ কিন্তু একদিনের জন্য না, আমি একদিনে মনে করবো এটা কিন্তু মুক্তিযুদ্ধ না। আমি 16 ডিসেম্বর সারা বছর, হ্যাঁ সারা বছর আমি একটা গান নেই, আমি গান শুনছি না বিজয়। এটা রেজানুর ভাই, আমি ওনার স্পিরিটের সাথে একমত, কিন্তু আমি বলি যে এটা টাইমিং। এটা মুক্তিযুদ্ধ কোনোদিন হারানোর জিনিস না, এটা হারাবে না। এটা নিয়ে আমাদের এতটা বেশি কিছু। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। দুইজন উপদেষ্টা পদত্যাগ করলেন, এখন তাদের নিয়ে বেশ আলোচনার জায়গা যে আসলে তারা কি করছেন, নির্বাচনে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন। যেমন একটি পত্রিকার শিরোনাম হচ্ছে দুইজনেই বিএনপির টিকিট চাচ্ছেন বিএনপির পক্ষ হয়ে, আবার আরেকটি পত্রিকায় আছে কেউ এই জায়গায় যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়, কি খবর আছে যে তারা কিভাবে কোথায় নির্বাচন করছেন বা কি করছেন? এখন পর্যন্ত তো আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকার একটা আসনে, ওনার বাড়ি যদিও কুমিল্লায়, কিন্তু সেখানে তো বিএনপির খুব স্ট্রং ক্যান্ডিডেট আছে। আচ্ছা আচ্ছা। তো সেখানে আমরা মানে এটা আমি ব্যক্তিগত মানে অ্যানালাইসিস, আমার কাছে হয়তো ভিতরে খবর জানা নেই, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই এলাকায় যেহেতু কায়কোবাদ সাহেব খুব স্ট্রং ক্যান্ডিডেট নিজের এলাকায়, তো সেখানে পুরনো রাজনীতিবিদ, সেই হিসেবে উনি এখানে ঢাকার যে আসনটাতে উনি চেয়েছেন, এই আসনে বিএনপি কিন্তু গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ব্যারিস্টার অসীম, কিন্তু তাকে নমিনেশন না দিয়ে যাকে দিয়েছে রবিউলকে, সেই দিক থেকে মনে হয় যে বিএনপি কিছুটা ছাড় দিল কিনা ওই আসনে আসিফকে, অথবা আসিফকে শেষ পর্যন্ত পিক করে কিনা, কারণ অনেক সময় চেঞ্জ হচ্ছে, এইগুলি এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। আর এখানে ওরা হলো প্রোডাক্টটা মানে ওরা যে ছাত্রদের যে আন্দোলনের যে তারা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু এই এনসিপি থেকেই এটা একটা ধারণা ছিল যে সরকারের ভেতরে রাখা। তো ফাইনালি মানে টেক্সট বই চিন্তা করলে তারা এনসিপিতেই যাওয়ার কথা, কিন্তু যদি আবার তারা একটু ভিন্নভাবে দেখে যে আমাদের বিজয়ের দরকার, আমাদের পার্লামেন্টে যাওয়া দরকার, এবং সেখান থেকে যিনি তাহলে কিন্তু সেই পপুলার পার্টিগুলিতেও তারা যেতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ক্লিয়ার হচ্ছে না, কারণ এখানে আপনি বললেন যে একজন গণসংহতি নূরের পার্টিতে যাবে আর একজন এনসিপিতে যাবে, এরকম খবর দেখেন, আবার দুইজনে বিএনপিতে যাবে আমার। এবং এই যে আসিফ মাহমুদ কিন্তু সে নিজেও কিন্তু জিনিসটা ক্লিয়ার করে নাই। তো সেখানে তারা এক হলো যে তাদের পলিটিক্যাল ফিউচার, আর এক হলো যে যেহেতু তারা এখন আর রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, রাষ্ট্রীয় প্রোটোকলে এইগুলি অনেক কিছুই তারা হয়তো হারাবেন, সেই দিক চিন্তা করলে তারা কোনো বড় দলেও যেতে পারে। এখন এটা ওই সব দলগুলি তাদেরকে কীভাবে স্পেস দিবে না দিবে অনেক কিছুই নির্ভর করবে। সুতরাং এটা আমি মনে করি যে একটু ওয়েট করলে আমরা জিনিসটা ক্লিয়ার। এখানে আবার আরেকটা ব্যাপারও আছে না, যে আমার বাড়ি আমি তৈরি করে ফেলছি, আপনি ওই বাড়িতে এসে অভিভাবক হয়ে যাবেন, মাতব্বরি করবেন, আমি ওটা মেনে নেব কিনা এগুলি তো আছে, এগুলি আছে। এবং আগামী নির্বাচনটা যেটা আমার ব্যক্তিগত ধারণা, আগামী নির্বাচনটা বা এখন থেকে যে নির্বাচনগুলি হবে সেগুলি এক ধরনের কোয়ালিশন ধরনের সরকার বা এক ধরনের কোয়ালিশন ধরনের রাজনীতির দিকে ঝুঁকছে, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এটাই সত্য, এটাই বাস্তবতা। পান্থ, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এবং বিশেষ করে প্রচার মাধ্যম, আমরা আশা করতেই পারি যে মানে প্রতিভা বিকাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এখান থেকে উৎসারিত হয়। যেমন আজকে চ্যানেল আইতে 2:30টার সময় স্ট্যান্ডার্ড ব্যাংক এবং চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আজকে দেখানো হবে সরাসরি। তো আমরা যে চ্যানেল আইতে বসে কথা বলছি বলে না, যে সাংস্কৃতিক আন্দোলনের নানা ধাপ, নানা ধারা, নানা বিষয়কে, যেমন ধরেন তারা খুদে গানরাজ থেকে শুরু করে সেরা কণ্ঠ, এবং এখন আপনি যেহেতু একটি বিনোদন পত্রিকার নেতৃত্ব দেন, বিনোদন বিভাগের, বিনোদন জগতে এখন যারা যারা কাজ করছে তাদের অধিকাংশরাই ওই সেরা কণ্ঠ বা খুদে গানরাজ, তাদের বা চ্যানেল আই তারকা, তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। তো অন্যদেরও কি এই ব্যাপারে একটু সোচ্চার হওয়া দরকার না মনে হয় কি? আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়গুলোকে, চ্যানেল আই যে উদ্যোগগুলো নিচ্ছে বরাবরই, যে তাদের হাত দিয়ে নতুন প্রজন্মের একটা পথ তৈরি হচ্ছে।
নতুন নতুন কিছু তৈরি হচ্ছে, যেমন এখনকার সময় তবে একটু বাণিজ্য চিন্তা করে, বাণিজ্যিক দিক থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান করে, নাটক করে, সিনেমা বানায় বা করে। চ্যানেলে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে পথ চলছে, তারা বড় বড় এটা করছে। যে চ্যানেলে যে অ্যাগ্রো অ্যাওয়ার্ড যেটা, সেটা কিন্তু একটু আপনি কি চিন্তা করতে পারেন যে আমরা কৃষককে সম্মানিত করছি, কৃষক বাঁচলেই কিন্তু দেশ বাঁচবে। এবং এটা আপনারা যে কৃষি নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা প্রকৃতি নিয়ে কাজ করছেন, খুদে গান নিয়ে কাজ করছেন, আপনারা সিনেমা নাটক নিয়ে কাজ করছেন, নিয়মিত সিনেমা দেখানো হচ্ছে, নাটক দেখানো হচ্ছে। তাই এই ভিন্ন উদ্যোগগুলো কিন্তু অন্য চ্যানেলগুলো একটু পিছিয়ে আছে, কারণ তারা কিন্তু চিন্তা করছে যে আবার এখানে কি বাণিজ্য হবে, এখানে কি হবে না, বা এখানে আসলে মানুষ কিভাবে নেবে, এত চিন্তা করে কিন্তু কোনো কিছু হয় না। যেটা চ্যানেলে কিন্তু যখন যেটা চিন্তা করে ওইটা কিন্তু বাস্তবায়ন করে। আমি এই জন্য অবশ্যই প্রশংসা করছি এই উদ্যোগকে। এবং আপনাকে প্রসঙ্গক্রমে বলি, আমরা কোনোদিন ভাবতে পারি নাই যে টেলিভিশনে ঈদের দিন আমরা কৃষকের ঈদ আনন্দ নামে একটা অনুষ্ঠান দেখতে পারবো, এবং সেটা কিন্তু এখন অন্যরা ফলো করে সবাই করার চেষ্টা করছে। শাইখ সিরাজের জনপ্রিয়, সেটাই জনপ্রিয়। মাসুদ করিম, একেবারে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে আমরা মহামান্য রাষ্ট্রপতি একটি কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করছি। রাষ্ট্রপতি রয়টার্সের মানে দিল্লির একজন সাংবাদিকের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকারটা উনি দিয়েছেন। এটা মনে হচ্ছে যে এর আগে আমরা রাষ্ট্রপতিকে, এখনকার রাষ্ট্রপতিকে এই ধরনের তার কোনো কথা শুনি নাই, কিন্তু এখন ইনি নিজে এটা প্রকাশ করেছেন। তবে এটা ঠিক যে উনি আওয়ামী লীগ আমলে নিযুক্ত হয়েছিলেন এবং সেটা ঠিক, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য রাষ্ট্রপতি পদ হলো একটা সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ পদ। এখন দেখা যাচ্ছে যখন আমরা অন্তর্বর্তী সরকার হয় বা যখন তত্ত্বাবধায়ক সরকার হয়, তখন রাষ্ট্রপতি হইলো একটা মাধ্যম ধারাবাহিকতা রাখার জন্য এবং সাংবিধানিক এবং গণতান্ত্রিক। সেই দিক থেকে রাষ্ট্রপতি যে রেফারেন্সের জন্য পাঠিয়েছিলেন আদালতের কাছে, মানে এই সরকারের বৈধতা আদালতের তাকে বৈধতার জন্য অ্যানালাইজ করেছিল, তো সেই দিক থেকে আমি মনে করি যে রাষ্ট্রপতি পদটা হলো দেশের সর্বোচ্চ সম্মানিত পদ, এবং রাষ্ট্রপতি পদটা হলো মানে একটা পদের ব্যাপার, এখানে কোনো ব্যক্তির প্রশ্ন আসছে না। তো সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রপতি যখন এই ধরনের ক্ষোভ প্রকাশ করেন, সেই বিষয়টা একেবারে মানে আমরা জিনিসটাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এবং যাতে আমাদের রাষ্ট্রপতি বা বঙ্গভবন বা এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কোনোভাবেই বিতর্কিত না হয়, অপমানিত না হয়। উনি আবার এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলি আমাকে কেউ কিছু বলে নাই, দলগুলি তাকে অ্যাপ্রিসিয়েট করছে। অনেক ধন্যবাদ। আমি শুরুতেই সেই শিশুটির কথা বলছিলাম, বাঁচেনি সে, কিন্তু দমকলের বা যে উদ্যোগটা আমরা নিলাম, যে চেষ্টা করলাম তাকে বাঁচিয়ে তুলবার এবং সেই গর্ত থেকে তাকে তুলে উঠিয়ে আনা হলো, এটাও তো এক ধরনের একটা অর্জনের জায়গা। কিন্তু প্রশ্নটা কি দাঁড়ায় না যে যারা এই কাজগুলো করেন, এই যে পরিত্যক্ত নলকূপটি, এটি তো বন্ধ করে রাখা উচিত ছিল। কোনোদিন না কোনোদিন তো এখান থেকে একটা বিপদ হতে পারে, আমরা কেন এই সতর্কতাগুলো মানি না? অবশ্যই এটা আমি বলবো যে সুশাসনের অভাব এবং আমাদের সচেতনতার অভাব, এবং এটা যে এইবারই প্রথম ঘটছে তা নয়, এর আগে মেন হলে খিলগাঁয়ে ঘটেছিল, অন্যান্য জায়গায় ঘটেছে। কিন্তু আমাদের এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে যে একটা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে একটা শাসন ব্যবস্থা দরকার, আমি বলছি যে সামগ্রিক ব্যর্থতারই এটার একটা চিত্র। তা আমি মনে করি যে এই ব্যাপারে একটা সরকারের, রাষ্ট্রের, জনগণের এবং যাদের যাদের দায়িত্ব তারা ভূমিকা পালন করবেন, যাতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে। পান্থ কি বলবেন? আমি মনে করি যে সরকারের বিষয়টা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তার থেকে বেশি কিন্তু এটা বেশি দেখবে কিন্তু জনগণ কিন্তু দেশের প্রধান মাধ্যম, মানে প্রধান একটা স্থান জুড়ে, মানে চালিকা শক্তি, জনগণের উপরেই তো সবকিছু। এখন আপনি দেখবেন এখন অনেকে দেখি যে বড় বড় যে ব্যারিকেডগুলো রাস্তায়, এগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে। মানে ব্যাপারটা হলো আমি আইন ভাঙলে আমি বেডা, তাই করতেছে। মানে আপনি দেখেন পরিস্থিতি কতটা নাজুক অবস্থায়, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, গাড়ির ধরে নিয়ে যাচ্ছে, একটা গাড়ির পুরোপুরি ভেঙে নিয়ে চলে যাচ্ছে, মানে চুরি ডাকাতি হচ্ছে, সবই হচ্ছে। এগুলো আসে কি বলবেন? এটা বলবেন যে প্রশাসন ওভাবে কাজ করছে না, বা রাষ্ট্রভাবে মানে প্রশাসন যেভাবে কাজ করছে না সেটা যেমন সত্য, একই সাথে আমরা যারা জনগণ নিজেদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমাদের পালন করা। একেবারে শেষ প্রশ্ন, এই যে গৃহকর্মী যে কাণ্ডটি ঘটালো, এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে সে টাকা চুরি করার চেষ্টা করেছিল, তাকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়েছে, একাই 2 জনকে মেরে ফেললো।
তা আমরা এই অনুষ্ঠান থেকে বারবার বলবার চেষ্টা করছি যে গৃহকর্মী যখন আপনি ঘরে রাখবেন বা নিয়োগ করবেন, তার অন্তত ছবিটা তুলে রাখবেন, তার ঠিকানা তুলে রাখবেন, পুলিশকে জানানোর কথা বলি আমরা, সেটা আমরা কেন করি না? আমরা এটা অসচেতনতার জন্য করি না, এবং এই কারণে নানা ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু এই সমাজে একটা অস্থিরতা লক্ষ্য করছি। আমি মনে করি যে এই সোসাইটির এই অস্থিরতা, এটা একটা আমাদের সার্বিক সোসাইটির অবক্ষয়ের প্রমাণ। আমি ব্যক্তিগতভাবে মনে করব যে একটা সামাজিক সচেতনতামূলক আন্দোলন আমাদের সোসাইটিতে দরকার, যাতে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যাতে গৃহকর্মী শুধু নয়, যে আমাদের খেলাধুলা যদি নিরাপত্তার জায়গায়। অনেক 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 ধন্যবাদ পান্থ, আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা শেষে যে কথাটি বললাম, আপনি যখন গৃহকর্মী রাখবেন, ড্রাইভারকে রাখবেন বা বাড়ির দারোয়ানকে রাখবেন, সেই মানুষটি কিন্তু অপরিচিত, তার ব্যাপারে খোঁজ রাখবেন, আপনি খোঁজ নেবেন, অন্তত একটু ছবি তুলে রাখা তো খুবই সহজ। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।